আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথা বলছি আনিস মনির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার পল্টন মেহেরবা প্লাজার চেম্বার থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা একটু সেন্সিটিভ। এই বিষয় নিয়ে আসলে কথা বলতে আমারও ভালো লাগে না, তারপরেও বলতে হয়। কারণ অ্যাজ এ লয়ার, সামাজিক অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা আমাদের কাজের একটা অংশ। এ কারণেই এই বিষয়ে কথা বলতে বসলাম। আজকে আমার এই চেম্বারে একজন ভদ্রলোক এসেছিলেন, একজন ক্লায়েন্ট এসেছিলেন। বাট দুঃখের বিষয় হচ্ছে আমি তাকে কোনো সলিউশন দিতে পারি নাই, তাকে আমি কোনো রেমেডি দিতে পারি নাই। খুব সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আমি বলছি। এই ভদ্রলোক ব্যক্তিগত জীবনে বিবাহিত। তো ফেসবুকে একটা মেয়ের সাথে তার পরিচয়, সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয়। পরিচয় থেকে আস্তে আস্তে প্রেমের দিকে ধাবিত, দেখা সাক্ষাৎ। তো পরবর্তীতে ভদ্রলোকের সোশ্যাল স্ট্যাটাস যেহেতু অনেক ভালো, মেয়েটা জানে। তো এরকম দেখা সাক্ষাৎ করতে, মেলামেশা করতে করতে একটা পর্যায়ে মেয়েটা একদিন তার বাসাতে নিয়ে যায় ভদ্রলোককে। তো বাসাতে নিয়ে গেলে তখন ভদ্রলোক বুঝতে পারে যে সে একটা ভয়ানক বিপদে পড়ে গিয়েছে। কারণ হচ্ছে এই মেয়েটা তার জন্য একটা ফাঁদ তৈরি করে রেখেছিল। যেমন মেয়েটা তার বাসায় যাওয়ার পরেই যে বর্ণনায় গিয়েছিল দেখে পুরাটাই উল্টো। বাসায় গিয়ে যাওয়ার পরেই কিছু অজ্ঞাত লোকজন হাজির হয়, ভদ্রলোককে ওই মেয়েটাকে বিয়ে করতে বলে। সব মিলে আপনারা বুঝতেই পারছেন বিষয়টা। তো পরবর্তীতে ভদ্রলোক তার মান সম্মান বাঁচানোর জন্য তার কাছে টাকা পয়সা যা ছিল, হাতের আংটি ছিল, ঘড়ি ছিল, মোবাইল ছিল, ক্রেডিট কার্ডে টাকা ছিল, সমস্ত কিছুই তাদেরকে হ্যান্ডওভার করে মোটামুটি 3-3.5 লাখ টাকা গচ্ছা দিয়ে সে সেখান থেকে চলে আসে। কোনো রকমে এই যাত্রায় পার পেয়ে যায়। তো তখন আসলে সে পুলিশকেও জানায় নাই, কারণ হচ্ছে যে জানার একদিকে তার পরিবার, সেখানে একটা মান সম্মানের বিষয়। তো পরবর্তীতে সে বেশ কয়েকদিন আগের ঘটনা এটা, বেশ কয়েকদিন যাওয়ার পরে সে চিন্তা করছে এটা কি করা যায়। তার মনের মধ্যে তো একটা একটা তৈরি হয়েছে, একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো পরবর্তীতে সে আমার কাছে আসে, আসার পরে তো আমি তার সব কিছু শুনলাম। শোনার পরে আমি বললাম আসলে আপনাকে খুব ভালো কোনো রেমেডি আমি দিতে পারবো না, কারণ হচ্ছে যে এই মেয়েটা ওখানে নেই এবং সে স্টেশন লিভ করেছে। আর আপনার কাছে আসলে ওই ধরনের কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই যেটা দিয়ে আমি ওই মেয়েটাকে আইনের আওতায় আনতে পারবো। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আইনের আওতায় আনা যাবে, তবে ওই ভদ্রলোকের একটা বিষয় ছিল যে তার পরিবারের লোকজন, তার কেউ এটা জানবে না, কারণ একটা মামলা করতে হলে সাক্ষী লাগে, অনেক কিছু লাগে। সব মিলায় বিভিন্ন পারিপার্শ্বিক কারণেই আমি তার রেমেডিটা দিতে পারি নাই। এটা আমার যতটা ল্যাকিংস ছিল তার চেয়ে বেশি বেশি ল্যাকিংস ওনার, যে কারণে আমি রেমেডিটা দিতে পারি নাই। তো আমার বলার উদ্দেশ্য এটাই, আপনারা যারা ফেসবুকে ফ্রেন্ডশিপ করেন তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যার তার সাথে তাকে ভালো করে জাজ না করে, তাকে ভালো করে বিচার বিশ্লেষণ না করে, আপনার সামাজিক পদমর্যাদার দিকে লক্ষ্য রেখেই আপনি আগাবেন, এটাই হচ্ছে আমার বক্তব্য। আর আমি আমার বিভিন্ন বন্ধুদের ফ্রেন্ড লিস্টেও আমি দেখেছি যে বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি, এই মেয়েকে সে ঠিকমতো চিনেও না। বিশেষ করে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান কিছু মেয়েরা ফেক আইডি খুলে আমাদের দেশের ছেলেদের সাথে
বা বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে দেখা যায় এরকম আমি অনেক দেখেছি, পরবর্তীতে দেখা যায় যে তাদের সাথে একটা চ্যাট করে, ভিডিও চ্যাট করে, নোট চ্যাট করে, করার পরে তখন ওই চ্যাটের দৃশ্যগুলো দিয়ে, বিষয়গুলো দিয়ে তখন ওই লোকটাকে ব্ল্যাকমেল করে। তো এই বিষয়গুলা আপনারা একটু সাবধান থাকবেন, যেহেতু ভার্চুয়াল জগৎ, এখন ভার্চুয়াল ছাড়াও তো আমাদের চলে না। তারপরও এই জগতের, ভার্চুয়াল জগতের ভাঁজে ভাঁজে যেহেতু ফাঁদ, প্রতারণা, এটা লক্ষ্য রেখেই আমাদেরকে সমাজে চলতে হবে, আগাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে ভার্চুয়াল জগতে বিচরণ করবেন। সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।